নিশুতি রাত, ঘড়ির কাঁটা টিকটিক করে একের ঘর ছাপিয়ে চলেছে সামনের দিকে। নক্ষত্র ভরা আকাশের নিচে রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো ডেকে চলেছে অনবরত। থেমে থেমে উত্তরা বাতাস বইছে, পাতা দুলছে। নিশুক্তিচ্ছন্ন শহরের কোথাও আলো জ্বলছে, কোথাও আবার জ্বলছে না। নির্বাণ চুলা নেভায়, কপালের জমে থাকা নোনা পানির বিন্দু কণা মুছে নিয়ে হাত ধুয়ে নেয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় রুমের দিকে। রুমে এসে সর্বপ্রথম চোখ যায় তার বিছানায় শুয়ে থাকা কৃষ্ণ কালীটার দিকে। মুখশ্রী পাংশুটে মিয়মান দেখাচ্ছে, চোখের নিচের খাদ ফুটে উঠেছে, ঠোঁট দুটো শুকিয়ে চৌচির হয়ে আছে যেন। নির্বাণ বিমর্ষ চিত্তে তাকিয়ে থাকে, বক্ষস্থলে চলতে থাকে অসহনীয় দহন ক্রিয়া। সাথে রাগ হয় প্রচুর। ঘটনা ঘটাকালীন নির্বাণের ইচ্ছে করছিল স্পর্শীকে আচ্ছা মতো বকতে, কানের নিচে দিতে দুই একটা। কেন সে রান্না করতে গিয়েছিল? কে বলেছিল তাকে রান্না করতে? এত কেয়ারলেস কেন সে? সে কি বোঝে না তার কষ্ট তাকে কতটা পীড়া দেয়? বোঝে না সে? স্টুপিড মেয়ে একটা। এমন হাজারো প্রশ্ন করতে কিন্তু সে পারেনি। স্পর্শীর করুণ মুখখানি, তপ্ত জলের বর্ষণ আর আর্তনাদ দুর্বল করে তোলে তাকে। পারে না কণ্ঠস্বর উঁচিয়ে সামান্যতম কিছু বলতে। মেয়েটার সাথে গলাবাজি করার ক্ষমতা যে তার নেই। কিন্তু তাই বলে যে রাগ ঠান্ডা করতে গিয়েছে বা পড়ে গিয়েছে, তা কিন্তু নয়। নিজেকে সামলে নিয়ে আলগোছে গিয়ে স্পর্শীর মাথার পাশে বসে, চুলের মাঝে হাত গলিয়ে দিয়ে মন্থর কণ্ঠে ডাকে, স্পর্শী ওঠো, খেয়ে নাও একটু। স্পর্শী মৃদু শব্দ করে আবারও ঘুমিয়ে পড়ে, সারা শব্দ করে না কোনো। নির্বাণ পুনরায় ডাকে, এই স্পর্শী ওঠো, উঠতে বলেছি না তোমায়? তথাপি স্পর্শী ওঠে না। মেয়েটা প্রচন্ড ঘুম কাতরে। অনেক ডাকাডাকির পর স্পর্শী সজাগা হয়, অর্ধ নিভন্ত চোখে তাকায় নির্বাণের দিকে। ঘুমাতে দিন না, ঘুমাবো আমি। নির্বাণ স্পর্শীর মাথায় হাত বুলিয়ে বলে, খেয়ে নাও, তারপর ঘুমাও, না হলে শরীর খারাপ করবে তো। স্পর্শী বাচ্চাদের মতো করে নাকচ করে ওঠে, হুম, ঘুমাবো আমি। নির্বাণ এক প্রকার গায়ের জোর খাটিয়েই স্পর্শীকে স্লা করে আদো শোয়া করে শোয়ায়। স্পর্শী তখনও ঘুমে ঢুলছে, নেত্র পল্লবে লেগে আসছে বারংবার। নির্বাণ বলে, যাও মুখ ধুয়ে আসো, তারপর খাবে। রাজ্য সব বিরক্তি নিয়ে স্পর্শী নির্বাণের দিকে তাকায়, অপ্রসন্ন কণ্ঠে বলে, বললাম তো খাবো না, খিদে নেই, ঘুমাবো আমি। আকস্মাৎ নির্বাণের কণ্ঠে গুরু গম্ভীর শোনায়, আমার কথা শুনবে না তুমি? ব্যাস, নির্বাণের এতটুকু কথাই যথেষ্ট ছিল স্পর্শীকে বাধ্য করতে। স্পর্শী চোখটা টান টান করে তাকায়, মিহিক কণ্ঠে বলে, যাচ্ছি। স্পর্শী অবচেতন মনে হাতের ওপর ভর দিয়ে নামতে নিলে নির্বাণ উঠে দাঁড়ায়। আরে কি করছো? হাতে জোর দিচ্ছ কেন? স্পর্শী ভড়কে ওঠে, চটজলদি তাকায় তার বাঁ হাতের দিকে। সে বেমালুম ব্যথার কথা ভুলে বসেছিল, মনে ছিল না বিধায় হয়তো দহন যন্ত্রণাও অনুভব হয়নি। মনে পড়েই যেন আরো জ্বালা বাড়ল, হাতের চামড়া টানছে খুব। স্পর্শী ঠোঁটটা কামড়ে সহ্য করছে সবটা। অতঃপর তার খেয়াল হয় ক্ষত স্থানটা তার শুভ্র কাপড়ে বাঁধা। খুব সূক্ষ্মভাবে নিবিড়ভাবে স্পর্শীর কপালের মধ্যখানে সংকীর্ণ হয়ে আসে। সে নির্বাণের দিকে তাকায়, বুঝতে আর দেরি নেই তার হাতটি কে গজ কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। নির্বাণ শান্ত কণ্ঠে বলে, আসো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। কথাটা বলে নির্বাণ স্পর্শীকে ধরে তাকে ধীরে সুস্থে বিছানা থেকে নামিয়ে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসে। বলে, হাতটা সাবধানে রেখো। স্পর্শী মাথা নাড়ায়। ফ্রেশ হয়ে আসতেই নির্বাণ স্পর্শীকে নিজের সামনে বসায়, হাতে প্লেট নিয়ে ভাত মেখে স্পর্শীর মুখে তুলে দেয়। বলে, হাঁ করো। স্পর্শী চোখটা বড় বড় করে অনবরত নেত্র পল্লব ফেলে। ঘটনাক্রমে বুঝতে পেরে সে মাথা নুইয়ে ফেলে। বলে, ডান হাত তো ঠিক আছে আমার, আমি নিজ হাতে খেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। নির্বাণ রোষানল দৃষ্টিতে তাকায়, এত বুঝতে বলা হয়নি তোমায়, যেটা বলেছি সেটা করো। স্পর্শী দ্বিতীয়বার কথা বলার জন্য মুখ খুলতেই নির্বাণ ভাতের দলাটা পুরে দেয় তার মুখে। স্পর্শী উপায়ান্তর না পেয়ে খেতে শুরু করে। নির্বাণও কথা না বাড়িয়ে স্পর্শীকে খাইয়ে দিতে মনোযোগী হয়। স্পর্শী বলে,
আপনি খাবেন না? পরে খাবো আমি, তুমি খাও। হঠাৎ স্পর্শীর মনে এক প্রশ্ন খেলে যায়। তার হাত থেকে তো পাতিল পড়ে গিয়েছিল, সকল ভাতও নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে ভাত রাঁধল কে? নির্বাণ? স্পর্শী জিজ্ঞাসা করে ওঠে, ভাত কে করেছে? আপনি? নির্বাণ এক শব্দে উত্তর দেয়, হ্যাঁ। স্পর্শী বিস্মিত হয়, আপনি রান্নাও জানেন? নির্বাণ ভাত মাখতে মাখতে বলে, তেমন না, ভাত ডাল ডিম ভাজি করতে জানি শুধু, মা শিখিয়েছিলেন। ও। নির্বাণ উত্তর দেয় না, নীরবে স্পর্শীকে খাইয়ে দিতে থাকে। নির্বাণের হাবভাবে পরিবর্তন নজর কাড়ে স্পর্শীর। মনে প্রশ্ন জাগে তখনই, নির্বাণ কি তার উপরে রেগে আছে? উত্তর পরিষ্কার, নির্বাণ রেগে আছে তার প্রতি, তাও ভীষণভাবে। তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দিচ্ছে কথাটা। স্পর্শীর ইচ্ছা করলো নির্বাণকে প্রশ্ন করার, কিন্তু সাহস হলো না। সে নির্বাণের ভয়াবহ রাগ সম্পর্কে অবগত। যদিও বিয়ের পর এ পর্যন্ত তার সাথে নির্বাণ সেই রকম রাগ দেখায়নি, তবুও কখন মোড় কোন দিকে ঘুরে যায় বলা তো আর যায় না। স্পর্শী তপ্ত শ্বাস ফেলে চুপচাপ বাকি খাবারটুকু খেয়ে নেয়। খাওয়া শেষে নির্বাণ স্পর্শীর দিকে পানি এগিয়ে দেয়। স্পর্শী পানি পান করার মুহূর্তেই নির্বাণ রাশভারী কণ্ঠ তার কর্ণকুহরে প্রতিধ্বনিত হয়, সাবধানে কাজ করতে শেখো। ব্যথা তোমার একার না, অন্যেরও হয়। তাই বলছি, তোমাকে যেন আমি পরবর্তীতে কখনো রান্না করতে না দেখি, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। শীতল কণ্ঠে বলা বাক্য সম প্রখর শানিত শোনায়। রন্ধ্রের উষ্ণ রক্ত শৈথিল্য করতে এতটুকুই যথেষ্ট। স্পর্শী মাথা দুলায়। আপাতত নির্বাণের কথায় সায় জানানো ছাড়া তার কোনো উপায় নেই। নির্বাণ এবার উঠে দাঁড়ায়, রুম থেকে প্রস্থান করার প্রস্তুতি নিয়ে বলে, কাল সকালে ডাক্তারের কাছে যাবে আমার সাথে। হাতটা বেশ বাজেভাবে পুড়ে গিয়েছে, এভাবে সারবে না। স্পর্শী কিছু বলার পূর্বেই নির্বাণ কক্ষ ত্যাগ করে বাহিরে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। স্পর্শীর হাতের চামড়া যে খানিকটা উঠে গিয়েছে সে কথা চেপে যায় সে। আপাতত আর টেনশন বাড়াতে চাচ্ছে না। তখন বাসায় কোনো প্রকার সরঞ্জামাদি না থাকায় নির্বাণ দারোয়ানকে বলে সেইগুলো আনায়। অতঃপর স্পর্শীর হাতটা ক্লিন করার সময় দেখতে পায় মাছ দিয়ে চামড়া কিছুটা উঠে গিয়েছে, চারপাশে কালশিটে হয়ে গিয়েছে, ফোসকা পড়েছে বাজেভাবে। বার্ন ক্রিম লাগাতেও নির্বাণের যেন হাত কাঁপছিল ঠক ঠক করে, চোখ জ্বালা করছিল তীব্রভাবে। ফোন বেজে চলেছে প্রায় মিনিট ধরে, কিন্তু তুলছে না কেউ। এমন নয় যে আশেপাশের মানুষ নেই বা রিংটোন শুনছে না কেউ, শুনছে, তবে ইচ্ছে করেই ধরছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। অবশেষে সপ্তমবারের মতো ফোনটি বেজে উঠতেই কলটি রিসিভ করা হয়। অপর পাশ থেকে দৃঢ় এক পুরুষালী কণ্ঠ ভেসে আসে, আমার ফোন ধরছো না কেন তুমি? কতবার কল করেছি, হে হিসাব আছে? মানবীটি কথা বলে না, নিরুত্তর থাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে অপর পাশ থেকে অধৈর্য যুবকটি পুনরায় বলে ওঠে, কথা বলছো না কেন তুমি? স্পৃহা, কথা বলো, ফোন ধরছিলে না কেন আমার? স্পৃহা নির্বিকার থাকে। আপনার কল যে আমার ধরতেই হবে এমন কথা ছিল কি? ছিল না তো, তাহলে? নাহিদ থমকায়, কণ্ঠস্বর নামিয়ে বলে, কথা তো আমাকে কষ্ট দেওয়ারও ছিল না, তাই না? তাহলে দিচ্ছ কেন? আপনি যে দিচ্ছেন সেটার বেলায় বুঝি কিছু না, আমি দিলেই দোষ? আমি তোমায় কষ্ট দেইনি, আর না কখনো দিব। তুমি শুধু একবার আমার এক্সপ্লেনেশন করার সুযোগ দাও, আমি সব বুঝিয়ে বলছি। স্পৃহা তেতে উঠে বলে, কি বোঝাবেন? আর আপনাকে বলেন আপনি। সব কিছু তো জানা আছে আমার। নাহিদ কাতর কণ্ঠে বলে, তুমি একপাক্ষিক জানো, যেটা সম্পূর্ণ সত্য না। এর ঊর্ধ্বেও অনেক কিছুর জানার আছে তোমার। আর কিছু জানার প্রয়োজন নেই আমার, যতটুকু জেনেছি তাতেই অনেক। আর সহ্য করার ক্ষমতা নেই আমার, আমাকে এখন আমার মতো থাকতে দিন। নাহিদের কণ্ঠস্বর উঁচিয়ে বলে, আর কত দিব? 1 মাস সময় কি খুব বেশি নয়? প্রথম দিকে বুঝবে না বলে এতটা সময় দিয়েছি, পরিস্থিতি ঠান্ডা হবার অপেক্ষায়। কিন্তু তুমি এখনো আমার কথা শুনতে নারাজ।
করবোটা কি? হ্যাঁ, আমি হাল ছেড়ে বসে থাকবো? হাল ধরে রাখতে বলিনি কেউ আপনাকে। ছেড়ে দিন না। আর একটা কথা, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না, তাই পরবর্তীতে আমাকে আর ফোন করবেন না। কথাটা বলেই স্পৃহা নাহিদ আর কথা বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিয়ে ফোনটা অফ করে পাশে ছুঁড়ে ফেলে দেয়। সব বিষাক্ত লাগছে এখন তার কাছে। শ্বাসরুদ্ধকর অবস্থা যেন তার। নিজের অস্থির মনকে কাবু করতে না পেরে ডুকরে ওঠে সে। নিজের রাগ দুঃখ সব একসাথে বিসর্জন দিতে থাকে। এইদিকে নাহিদ হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার সামনের দিকে। বেশ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে হতাশাজনক নিঃশ্বাস ত্যাগ করে সে। হরিদ্রাব আলো মাথায় নিয়ে হাঁটা দেয় নিজ পথে। আফসোস, স্প্রিয়া জানলও না দীর্ঘ একটা ঘন্টা যাবৎ ছেলেটা তার বাসার নিচেই দাঁড়িয়েছিল, তার সাথে কিঞ্চিত পরিমাণ কথা বলার আশায়। পৌষের শেষ ভাগ, হিম বাতাসের অহর্নিশের আনাগোনা। পাতা কাঁপছে থরথর করে, তুলোরাশি মিইয়ে আসে নিস্তব্ধ আকাশের অন্তরালে। মধ্যখানে অর্ধবৃত্ত চাঁদটি তাকিয়ে আছে নিষ্পাপ পলকে। দীর্ঘ রজনী কাটছে অলসভাবে। গায়ে পাতলা একটা চাদর জড়িয়ে বই সামনে নিয়ে পড়ছে স্পর্শী। ফাইনাল সেমিস্টার চলছে তার। পরশুদিন ইনঅর্গান কেমিস্ট্রি পরীক্ষার তার। ঘণ্টাখানেক হলো একটানা পড়ে চলেছে সে। এর মাঝে হাতে গোনা কয়েকটা মাত্র চ্যাপ্টারই শেষ করতে পেরেছে সে। কেন যেন পড়ায় মন নেই তার। হয়তো হাতে আরেকটা দিন সময় আছে বলে। কাল সব পড়ে নিবে ভেবে মস্তিষ্ক ঝিমোচ্ছে। আঁখি জোড়ায় তন্দ্রা লেপ্টে আছে আষ্ঠে পৃষ্ঠে। নেত্রপল্লব লেগে আসছে বারংবার। শত চেষ্টা করেও তন্দ্রা ভাব কাটাতে না পেরে স্পর্শী ক্লান্ত দৃষ্টিতে তাকায় নিজের ডানের দিকে। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে অবসান্ন কণ্ঠে বলে, আর পারছি না, আমি ঘুমাতে গেলাম। এতক্ষণ ধরে নির্বাণ স্পর্শীকে ভিডিও কলে রেখেই নিজের কাজ করছিল, সাথে স্পর্শী পড়ায় কোথাও আটকে গেলে সেটা বুঝিয়েও দিচ্ছিল। স্পর্শীর কণ্ঠস্বর শোনা মাত্রই নির্বাণ চোখ তুলে তাকায়, শানিত কণ্ঠে বলে, একদম না, এখনো অনেক পড়া বাকি আছে তোমার, এগুলো শেষ করবে এখন তুমি। স্পর্শী মুখটা ছোট করে বলে, কাল সকালে উঠে পড়ে নিব, সময়ের মধ্যে সব চ্যাপ্টারও শেষ করে ফেলবো, প্রমিস। আপাতত ঘুমের জ্বালায় মারা যাচ্ছি, আমি ঘুমাবো। সকালের আশায় কোনো জিনিস রাখতে মানা করেছি তোমায়। পড়ায় এভাবে খালি পেছাবে আর শেষ হবে না। পরে দেখা যাবে পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে, কিন্তু তোমার পড়া আর শেষ হয়নি। হবে না এমন, সত্যি। না মানে না। এই চ্যাপ্টার শেষ করে তারপর ঘুমাবে তুমি। ঘুম বেশি পেলে চোখে মুখে পানি দিয়ে একটু হাঁটাহাঁটি করে নাও, দেখবে আর ঘুম পাচ্ছে না। স্পর্শীর মুখশ্রী পাংশুটে দেখায়, বলে, আমার আর এনার্জি নাই তো। স্পর্শী, যাও বলছি, কোনো বাহানা শুনতে চাই না আমি। স্পর্শী মুখটা বিকৃত করে উঠে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, ধ্যাত, ভাল লাগে না। কথাটা বলতে বলতেই স্পর্শী রুম থেকে বেরিয়ে যেতে নিলে নির্বাণ পেছন থেকে ডাক দেয়, স্পর্শী শোনো। স্পর্শী পেছনে ঘুরে দাঁড়ায়, গম্ভীর মুখে বলে, আবার কি? মা কি এখনো জেগে আছে? স্পর্শী ভুরু সংকুচিত করে এক পলক নির্বাণের দিকে তাকায়, অতঃপর ঘড়ির দিকে তাকায়। 12টার বেশি বাজে। সে বলে, হ্যাঁ জেগে আছে। এই সময় মা একটা নাটক দেখে, ড্রয়িং রুমে হবে নিশ্চয়ই। তাহলে মাকে বলো কফি করে দিতে একটু, সে করে দেবে। মুহূর্তে স্পর্শী সুদীর হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নির্বাণের চিন্তার কোথায় সেটা বুঝতে পেরে স্মিত কণ্ঠে বলে, আমি ঠিক আছি, কফি লাগলে নিজেই বানাতে পারবো। নির্বাণের কণ্ঠে আক্রোশ মিশিয়ে বলে, পাকনামো করতে বলা হয়নি তোমাকে, যা বলেছি তাই করো, না হলে আমি নিজেই মাকে ফোন দিব এখন। স্পর্শী তটস্থ হয়ে বলে, আপনি কি পাগল? এতটুকু বিষয়ের জন্য মাকে ফোন দেয় কেউ? নির্বাণ গা ছাড়া ভাব নিয়ে বলে, আমার দৌড় কত দূর সেই ধারণা আদৌ আছে তোমার? নেই তো। তাই যা বলেছি সেটা করো। মাকে গিয়ে বলো কফি করে দিতে। স্পর্শী মুখ ফোলালো, প্রখর দৃষ্টিতে তাকিয়ে গটগট করে চলে গেল বাহিরে। সালেহাকে এক কাপ কফি দিতে বলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে থাকে।
মনে পড়ে তার নির্বাণের সাথে কাটানো সেই মুহূর্তগুলো। এক্সিবিশন শেষে আরও 4 দিন নির্বাণের কাছে ছিল সে। সেই সময়টুকু নির্বাণ তার যত্নের কোনো ত্রুটি রাখেনি, আগলে রেখেছিল খুব সন্তর্পণে। অফিস থাকাকালীন ফোন দিয়ে খোঁজ নিয়েছে প্রতিটা প্রহরে। সাথে যখন ছিল তখন তার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের খেয়াল ছিল নির্বাণেরই। সেখান থেকে তার ফিরে আসতে ইচ্ছা না করলেও আসতে হয়েছিল বাধ্য হয়ে। সামনে পরীক্ষা, পড়া বাকি যে। বাসায় আসার পর তাকে পড়ানোর দায়িত্ব নির্বাণ নিজে থেকেই পালন করতে শুরু করে। পরীক্ষা শুরু হওয়ার পর স্পর্শীর রাত জেগে যতটুকু সময় পড়ে ততটুকু সময়ই নির্বাণও অপরপশে নেটের সংযোগের মাধ্যমে তার সাথে জেগে থাকে আর নিজের কাজগুলো করে। কদাচিৎ স্পর্শী আটকে গেলে তাকে বুঝিয়ে দেয়, ইম্পর্টেন্ট টপিকগুলোর রিমার্ক করে দেয়। সব ভেবে স্পর্শীর ঠোঁটের কোণ প্রসারিত হয়। মিনিট 10 পার হতেই 1 কাপ কফি নিয়ে আসলো সে। ল্যাপটপ দরজার দিকে মুখ করে রেখে নির্বাণ দেখতে পেল স্পর্শীকে। ক্ষণেই বলে ওঠে, আস্তে ধীরে আসো, পড়ে যাবে তো কফি, পরে আবার অঘটন ঘটাবে। হাত এখনো সারেনি তোমার। স্পর্শী স্থির হয়ে দাঁড়ায়, এক ঝলক তাকায় বা হাতের দিকে। ঝলসে গিয়ে চামড়া উঠে গিয়েছে সেখানে। চারপাশে কালশিটে হয়ে কুঁচকে আছে কেমন করে। জ্বালা করে না এখন, তবে বীভৎস দেখায় তার নিকট। কতদিনে যে ঠিক হবে এটা কে জানে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। মিয়মান নয়নে তাকায় সামনে। কিছু হবে না। কথার বিপরীতে নির্বাণ অসন্তোষ দৃষ্টি নিক্ষেপ করে। এমন সময় পার্সিয়া দরজার সামনে এসে দাঁড়ায়, মৃদু কণ্ঠে শব্দ করে। স্পর্শী ঘাড় ঘুরিয়ে পার্সিয়াকে ডেকে কাছে নিয়ে আয়। ঠিক সেই মুহূর্তে পার্সিয়া ল্যাপটপের স্ক্রিনে নির্বাণকে দেখে মুখ ঝামটা মেরে অন্যদিকে চলে যায়। নির্বাণ লক্ষ্য করে বিষয়টা, অভিব্যক্তি স্বাভাবিক রেখে আনমনেই আওড়ায়, ওর কোন পাকা ধানে মই দিয়েছি আমি? সমস্যা কি আমার সাথে? আজীব। পার্সিয়ার এমন ব্যবহারে স্পর্শী হাসে। পিছু থেকে আর ডাক দেয় না সে। দরজা ভিড়িয়ে চুপচাপ খাটে গিয়ে বসে। কফি খেতে খেতে পুনরায় পড়া শুরু করে। রেডেক্স স্টেবিলিটি অ্যান্ড রেডেক্স রিয়াকশন চ্যাপ্টার পড়ার পর এক জায়গায় আটকে যায় স্পর্শী। সে নির্বাণকে সেই টপিকটা বুঝিয়ে দিতে বললে নির্বাণ নিজের স্ক্রিনটা শেয়ার দিয়ে বোর্ডের পুরো টপিকসটা ডিটেলসে বুঝিয়ে দিতে থাকে। স্পর্শী মনোযোগ দিয়ে বুঝতে থাকে সেটা। আঁখি পল্লবে পুনরায় তন্দ্রা ভর করতে বালিশের সামনে টেনে নিয়ে ওপর হয়ে শুয়ে পড়ে সে। মিনিট কয়েক গড়াতেই নিষুপ্তি ছন্নে নিমজ্জিত হয় সে। ঈষৎ মুহূর্ত পর নির্বাণ বোঝানোর ফাঁকে জিজ্ঞাসা করে, এই জিনিসটা বুঝেছ তুমি? উত্তর আসে নাই পাশ থেকে। নির্বাণ পুনরায় প্রশ্ন করে। এবারও সারা শব্দ পায় না সে। নির্বাণ ভিডিও কনফারেন্সে ফিরে এসে দেখতে পায় মুখের সামনে ল্যাপটপ রেখে স্পর্শী ঘুমিয়ে পড়েছে। একগাছি চুল এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মুখশ্রী জুড়ে। বাচ্চা বাচ্চা লাগছে পুরো। ঘুম ভাঙায় না আর সে। স্মিত মুখে তাকিয়ে থাকে। আকস্মিক তার ইচ্ছে করে স্পর্শীর চুলগুলো গুছিয়ে দিয়ে তাকে নিজের কাছে টেনে নিতে, কিন্তু এটা যে এই মুহূর্তে সম্ভব নয়। নির্বাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোহগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো স্ক্রিনের দিকে। ক্ষণেই নিজেকে ছন্ন ছাড়া লাগলো তার। মস্তিষ্ক হলো শূন্য। আনমনে আওড়ায় সে। মনোহরণীর সম্মোহনের সামনে মদ্যপাপ নেশা অতি নগণ্য। অ্যাডমিশনের কিছু কাজে বের হয়েছে স্পৃহা। কিছু ফর্মালিটি পূরণ করা বাকি আছে তার। শত চেষ্টা করেও পাবলিকের সুবিধা করতে পারেনি সে। এর জন্য তার মনক্ষুণ্ণ হয়েছিল বটে, কিন্তু পরবর্তীতে মা বাবা বোনের কথায় সাহস পায় সে। ব্যর্থতা ভুলে কাছেই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নেয় সে। কাজ শেষে স্পৃহা বাসার উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় নাহিদ তার সামনে এসে হাজির হয়। নাহিদকে দেখা মাত্রই স্পৃহা পাশ কাটিয়ে চলে যেতে নেয়। আকস্মাৎ নাহিদ স্পৃহার হাতটা চেপে ধরে বলে, এদিকে আস, আমার সাথে কথা আছে। স্পৃহা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কিন্তু আমার তো নেই, হাত ছাড়ুন আমার, বাসায় যাব আমি। নাহিদ শোনে না, হাতের বাঁধন আরো দৃঢ় করে বলে,
বাড়াবাড়ি করবে না স্পৃহা। আমি শুধু একটাবার তোমার সাথে কথা বলতে চাই, কথাটুকু শোনো আমার। এরপর চৌরাস্তায় যাও আর জাহান্নামে যাও। আই রিয়েলি ডোন্ট কেয়ার। নাহিদের কথাটা শুনে স্পৃহা এক মুহূর্তের জন্য যেন থমকায়। অভিমান হয় রাজ্য সম, নয়নের তারা চিকচিক করে ওঠে। এতটাই নিষ্ঠুর বুঝি মানুষটা? কি অবলীলায় বলে দিল কথাগুলো সে! কই, আগে তো এভাবে কথা বলতো না তার সাথে। তাদের প্রণয়ের শুরুতেই যে যতই রাগ অভিমান দেখাতো না কেন সে বুঝতো, তাহলে আজ নয় কেন? তার মানে কি সত্যি শুরু থেকে সবটা মিথ্যা ছিল? সবটাই কি ছলনা ছিল? রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে তাকায় সে নাহিদের পানে, হাত মোচড়াতে থাকে ছাড়া পাওয়ার আশায়। দুজনের হাবভাব নজর কাড়া হওয়ায় যাতায়াতকৃত সকলের আর চোখে তাদের দেখতে শুরু করে। নাহিদ সেটা লক্ষ্য করে বলে, রাস্তায় আছি আমরা, তামাশা করো না, চলো আমার সাথে। আমাকে জোর করতে আর বাধ্য করো না। স্পৃহা কিছু বলতে নেয়, কিন্তু পরেক্ষণেই নাহিদের ক্রোধান্বিত রক্তিম নেত্রের দিকে তাকিয়ে আর বলার সাহস পায় না। এর মুখ্য কারণ সে কখনো নাহিদকে রাখতে দেখেনি, তার সামনে তো এক্কেবারেই না। উপরন্তু স্পৃহার মনও টানছে নাহিদের সাথে যেতে, তাই অবশেষে সে রাজি হলো নাহিদের সাথে যেতে। নাহিদ আর এক মুহূর্ত বিলম্ব না করে একটা রিকশা ঠিক করে স্পৃহাকে নিয়ে সেটাতে উঠে পড়ে। কাঁচা রাস্তার উপর রিকশা চলছে আপন গতিতে। অসমান জায়গা চাকা পড়তেই ঝাঁকুনি দিয়ে উঠছে শরীর। যতবারই এমন হচ্ছে সামনের দিকে হেলে পড়ছে স্পৃহা। বিরক্তি খেলা করছে চোখে মুখে তার। নাহিদ বিষয়টা খেয়াল করে নিঃশব্দে রিকশার হুডটা তুলে দেয়। স্পৃহার সামনে দিয়ে হাত দিয়ে অপর পাশের কাঠটা ধরে বসে থাকে সে। স্পৃহা এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়, কিছুই বলে না সে। মনে জাগে একটা প্রশ্ন, নাহিদ কি তাহলে এখনো তার জন্য চিন্তা করে? তাদের প্রণয়ের সূচনা হয় সাদামাটা ভাবে। কক্সবাজার থেকে আসার পর সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড ছিল তারা, কথা চলতো প্রতিনিয়ত। ধীরে ধীরে স্পৃহার অজান্তেই নাহিদ তার মনে বিশেষ এক স্থান দখল করে ফেলে। আলাদা এক ভালো লাগা কাজ করতে শুরু করে তার প্রতি। আর এই ভালো লাগা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে যায় কে জানে। তবে মনের কথা প্রথমেই নাহিদই বলেছিল। স্পৃহাও আর ফেরাতে পারেনি তাকে। সেখান থেকেই রচিত হয়েছিল তাদের প্রেমের কথন। খুনসুটির মাঝেই যেতে শুরু করে তাদের সময়। তবে প্রণয়ের শুরু নাহিদ করলেও শেষ করেছিল স্পৃহা। বিশ্বাস ভেঙেছিল স্পৃহার, যার দরুন আর এক প্রহর না ভেবে নাহিদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে বসে সে। যদিও কারণটা ছিল দুজনের কাছেই স্পষ্ট, তবুও নাহিদের বলার ছিল অনেক কিছু। শুধু অপেক্ষায় ছিল একটি সুযোগের, যা কিনা গিয়ে পড়ে আজ পেল সে। লোকালয় হতে কিছুটা দূরে অবস্থিত একটা পার্কে এসে বসে এসে স্পৃহা আর নাহিদ। দুজনেই নিশ্চুপ, কথা শুরু করবে কোথা থেকে সেই দ্বিধায় আছে হয়তো। সময় গড়ায় ঈষৎ। স্পৃহা মাথা নুয়ে বসেছিল তখন। নাহিদ বলে ওঠে, ওই ভিডিওটা ওপেন করো তো, যেটা সেই রাতে তুমি আমাকে দিয়েছিলে। স্পৃহা দৃঢ় চোখে তাকায় নাহিদের পানে। ভিতরটা হাহাকার করে ওঠে পরেক্ষণে। মানুষটা কি ইচ্ছে করে এসব করছে? তাকে কষ্ট দিতে চাচ্ছে? কম্পিত গলায় বলল সে, কেন? আমাকে আরো কষ্ট দেওয়ার বাকি আছে কি আপনার? নাহিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তোমাকে যদি আমার কষ্ট দেওয়ারই হতো তাহলে এখানে নিশ্চয়ই আনতাম না আমি তোমায়। এতক্ষণে তুমি বাকি কথাটুকু আর না বলে হজম করে নেয় সে। অসম্পূর্ণ বাক্যটুকু স্পৃহাকে অস্বস্তিতে ফেলে দিবে ভেবে নিজের রাগ কোনো মতে সংযত করে বলে, মাথা গরম করো না স্পৃহা, যা বলেছি তাই করো। স্পৃহা ক্ষণকাল স্থির হয়ে বসে থেকে ফোনটা ঘেঁটে সেই ভিডিওটা চালু করলো। ভিডিওতে দুইজন ব্যক্তি পাশাপাশি বসে আছে। তার মধ্যে একজন হলো নাহিদ, পাশে এক রমণী, তাকে চেনে না সে। আকস্মাৎ নাহিদ সেই রমণীর দিকে তাকায়, তাকিয়ে আই লাভ ইউ বলে ওঠে। বিপরীতে রমণীটি খুশিতে আপ্লুত হয়ে আই লাভ ইউ টু বলে নাহিদের গলাটা জড়িয়ে ধরে তার গালে ঠোঁট ছুঁয়ে দেয়।
ভিডিওটি শেষ হয় এখানেই। পলকেই চোখের কোণে জল ঝরে ওঠে স্পৃহার। বক্ষস্থলে অস্বাভাবিক ব্যথা অনুভব হলো। ভালোবাসার মানুষটাকে অন্যের বাহুদয়ে আবদ্ধ দেখা কোনো নারী বা সহ্য করতে পারে? আদৌ কি কেউ পারে? স্পৃহা সেই অবস্থায় পুনরায় একই প্রশ্ন, যেটা সে মাসখানেক আগে করেছিল। এবার বলুন, ভিডিওটা মিথ্যা? সব ছলনা? আপনি বলেননি মেয়েটাকে ভালোবাসি কথাটা, বলুন। নাহিদ ঈষৎ সময় নীরব থেকে দ্বিতীয়বারের মতো সেই কাঙ্ক্ষিত স্বীকারোক্তিটিই করে, ভিডিওটি মিথ্যা নয়। স্পৃহা তাচ্ছিল্য হাসিয়ে হাসে, চোখ ঘুরিয়ে তাকায় অদূর নিস্তেজ বৃক্ষের দিকে। নাহিদ বলে ওঠে, তবে সত্যও নয়, এর পিছে অন্য কাহিনী আছে, ওয়েট করো। স্পৃহা ফিরে তাকায় না, পাথরের ন্যায় বসে থাকে। নাহিদ সেটা দেখে ফোনটা বের করে কাউকে কল করে। কয়েকবার রিং হতেই কল ধরে কেউ। প্রফুল্ল কণ্ঠে বলে ওঠে, আরে কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে যে নাহিদ আমাকে ফোন করেছে? আই অ্যাম ফিলিং ব্রেস্ট। নাহিদের চোয়াল শক্ত হয়ে ওঠে। জাস্ট শ্যাট আপ তুহিনা, তোমার আজাইরা কথা শুনতে ফোন করিনি আমি। আমি শুধু আমার কয়েকটা প্রশ্নের উত্তর চাই। এমন কি প্রশ্নটা শুনি যেটা নাকি তোমাকে বাধ্য করলো আমাকে ফোন করতে? তুমি জানো না বুঝি স্পৃহাকে ওই ভিডিওটা কেন দিয়েছো তুমি? তুহিনা হাসে, বলে, ওকে সত্যিটা জানাতে। তুমি আর আমি দুজন দুজনকে ভালোবাসি, ও আমাদের মাঝে থার্ড পারসন। সো ওকে দূরে সরানোর দায়িত্বটা কি আমার নয়? নাহিদ রেগে গিয়ে বলো, ইউ রাবিশ, কিসের ভালোবাসার কথা বলছো তুমি? তুমি আর আমি 1.5 বছর আগেই ব্রেকআপ করে ফেলেছি। ফর গডস সেক, বানোয়াট কাহিনী রটাবে না। বাট আই স্টিল লাভ ইউ। তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। চলো না আবার একসাথে হয়ে যায়। তোমাকে পাওয়ার জন্যই তো স্পৃহাকে আমি আমাদের সেই ভিডিওটা দিয়েছিলাম, যাতে সে আমাদের মাঝ থেকে সরে যায়। আর ও গিয়েছেও। এখন তো কোনো বাধা নেই, ফিরে আসো আমার কাছে। গো টু হেল্প। কথাটা বলেই নাহিদ ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয়। অতঃপর স্পৃহার দিকে তাকিয়ে বলে, এবার বুঝেছো পুরো কাহিনী, নাকি এখনো না? স্পৃহা কিছুই বলে না, শুধু আর চোখে তাকায়। এতদিনের পরিচয়ে নাহিদের এমন রাগান্বিত রূপ প্রথমবারেই দেখেছে সে, যার দরুন কেমন যেন ভীতি কাজ করছে তার প্রতি। এদিকে নাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুহিন আমার এক্স, ওর সাথে আমার মাস 2-1-এর সম্পর্ক ছিল, যা কিনা 1.5 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। তবুও মেয়েটা পিছেই পড়ে আছে আমার। বলতে গেলে সাইকো একটা। কিভাবে তোমার খোঁজ পেয়েছে আমি জানি না, তবে আমাদের সম্পর্ক নষ্ট করতেই এটা করেছে ও। ভিডিও সেই সময়েরই ছিল। বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার কাহিনীটা কি? স্পৃহা মন্থর কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি তো আগে কখনো আমাকে তুহিনের কথা বলেননি, তাহলে আমি জানবো কি করে? সেটা আমার ভুল, আমি জানি। ও আমার লাইফের ইম্পর্টেন্ট কোনো পার্টই ছিল না, তাই জানানোর কথা আমার মাথায়ও আসেনি। আর আমি কি জানতাম নাকি ও এমন কাণ্ড করে বসবে? স্পৃহা কথা বলে না। কি বা বলবে সে? সম্পূর্ণটাই ছিল যে ভুল বোঝাবুঝি। সে এতদিন নাহিদকে ভুলে এইভাবে বুঝে এসেছিল। সুযোগ দেয়নি একবারও নাহিদকে নিজের কথা রাখতে দেওয়ার। নিজের তো কষ্ট পেয়েছেই, নাহিদকেও দিয়েছে। এখন এই ভুল শোধরাবে কি করে সে? স্পৃহাকে চুপ থাকতে দেখে নাহিদ বলে, আগে যদি আমাকে কথা বলার সুযোগটুকু দিতে, তাহলে ঘটনাটা এত দূর গড়াতো না। কিছু না জেনে শুনেই ভুল বুঝে গেলে আমায়। জানি বিষয়টা সহজে নিতে পারোনি। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এমনটাই করতো। কিন্তু একটা কথা জানো কি, একটা সম্পর্কের প্রথম ভিত্তি হচ্ছে বিশ্বাস। ভুল বোঝাবুঝি বহুবার হবে, এবং সেটার সমাধান তোমাকেই করতে হবে। দোষী হলে শাস্তি দাও মানুষটাকে, সমস্যা নেই, সত্যটা জেনে নাও আগে। স্পৃহা মাথা নুইয়ে ফেলে, চোখের চশমা ঝাপসা হয়। মৃদু কণ্ঠে বলে, সরি, এসব আমারই দোষ। তোমাকে আমি দোষ দিতে পারছি না, কারণ আমি জানি তুমি এখনো ইম্যাচিওর। এত ভাবনা নিয়ে তুমি কোনো জিনিস পর্যবেক্ষণ করো না, কিন্তু এভাবে সম্পর্কও টেকে না।
স্পৃহা তৎক্ষণাৎই নাহিদের হাতটা ধরে বলে, আর কখনো আমি তোমায় ভুল বুঝবো না, আই প্রমিস। প্লিজ এবারের মতো সব ভুলে যাও। নাহিদ ম্লান হাসে, চাইলেই কি সব ভোলা যায়? কষ্ট তো কম দিলে না আমায়। স্পৃহা এবার ফোপাতে শুরু করে, আই এম সরি, আমাকে আমাকে ছেড়ে। বলতে পারলো না স্পৃহা, সব শব্দ আটকালো কণ্ঠনালীর মধ্যখানে। নাহিদের মন গলল বোধ হয়। প্রেয়সীর কান্না কি আর প্রেমিক পুরুষের মন সইতে পারে? না তো। সে আলগোসেই স্পৃহাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে, শশ, কাঁদে না আর। তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি কোথাও, আমি আছি তোমার পাশে। তবে আমার আবদার এখন একটাই, কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না, অন্যথায় আমাকেই হারিয়ে ফেলবে তুমি। স্পৃহা মাথা নাড়ে, অতঃপর নিবিড়ভাবে মিশে যায় প্রিয়তম মানুষটির আলিঙ্গনে। প্রকৃতির বুকে এবং মানুষের জীবনে দুই জায়গাতেই বসন্তের প্রভাব নাকি বেশ। জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি বলে বসন্তের মাতাল হাওয়াই ঘটে। সত্যি বোধ হয় তাই। জীবনের ২১টি বসন্ত সাদামাটা ভাবে কাটিয়ে ওঠে, ২২তম বসন্তে যে এত রঙিন আর নিঃসর্গ হবে তা কি জানতো স্পর্শী? ফাগুনের আগুনে মন রাঙিয়ে মাতাল হাওয়া দোলে অন্ত নেয় কোনো যুবতীর উচ্ছ্বাসে। সব প্রেম মোহে সিগ্ধ হয়। চারিদিকের আড়ম্বর বাড়ছে যুবতীর মনের ব্যাকুলতা। সময় কাটা গুনতে গুনতে অবশেষে প্রিয় প্রহরের দেখা মিলেছে। অবসান ঘটতে চলেছে সকল অপেক্ষার প্রতীক্ষার। সর্বোচ্চ গতিতে ফ্যানটা ছেড়ে দিয়ে হাত মেলে বসে আছে স্পর্শী। হাত ভর্তি তার মেহেদি। পাশেই কেয়া নিধি বসে গল্পের আসর জমিয়েছে। খাটের এক কোণে বসে চোখে বড় বড় করে তাকিয়ে আছে পার্সিয়া। যেন ঘটনা কিছুই বুঝতে পারছে না সে। চারপাশ প্রচন্ড ব্যস্ত। কোলাহল বাড়ছে ক্রমান্বয়ে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান, আর ২ দিন পর বিয়ে। কাজের অন্ত কি আর আছে? স্বামী মাহিন পর্যন্তও গাধার মতো খাটুনি খাটছে বাহিরে। শোরগোল বেশি হওয়ায় স্পর্শী অতিষ্ঠ হয়ে বলে, নিধি, দরজাটা লাগিয়ে দে তো, মাথা ধরে যাচ্ছে আমার। নিধি মাথা নাড়িয়ে দরজাটা লাগিয়ে দিল। বাহির হতে শব্দ কমে আসলো কিছুটা। সাহেলা কিয়ৎকাল আগেই ট্রেতে করে জুস আর নাস্তা দিয়ে গেছেন। নিধি সেখান থেকে জুসের গ্লাসটা উঠিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়ে বলে, তাই স্পর্শী, তোর অনুভূতি কি রে শুনি? তুই তো এখন অফিসিয়ালি মিসেস হিটলার হতে চলেছিস। ফিলিং সামথিং সামথিং? স্পর্শী ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায়। কিছু বলার পূর্বে কেয়া বলে ওঠে, ভাব যদি এখন বলো, দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই এম ফিলিং সো গুড। কেয়া কথাটা শোনা মাত্রই নিধি অট্ট হাসিতে মেতে ওঠে। কেয়াও যোগ দেয় তাতে। হাসতে হাসতেই স্পর্শীকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেয়, মিসেস হিটলারের কি আসলেই এমন ফিলিংস হচ্ছে নাকি? হলে বল, বাথরুমে দিয়ে আসার ব্যবস্থা করতেছি। কথাটা বলে আবারও হাসতে শুরু করে নিধি। স্পর্শী কাট কাট কণ্ঠে বলে, ফাজলামো করার আর জায়গা পাস না না? মিসেস হিটলার কি, হ্যাঁ? নিধি হাসি থামিয়ে অবাক হওয়ার ভান করে বলে, আরে বা, হিটলারের বউ মিসেস হিটলারই হইবা তো, তাই না? তাছাড়া কি বা হইবা, মিসেস ফুলটুসি। স্পর্শী রোষানল দৃষ্টিতে তাকিয়ে বলে, একদম তাকে হিটলার বলবি না, সে হিটলার না। কেয়া পাশ থেকে বলে ওঠে, ইস, কি ভালোবাসা! তা ম্যাডাম, এই নামটা কিন্তু আপনি দিয়েছিলেন, মনে পড়ে তো? আপনার থেকেই এই নামটা পুরো ভার্সিটিতে ছড়িয়েছিল আর ফেমাসও হয়েছিল। নিধি গ্লাসের জুসটুকু শেষ করে বিছানায় এসে বসে বলে, একদম ঠিক। নির্বাণ স্যারকে তো ওর ২ চোখের বিষই ছিল। এমন নাম শুনলেই যেন কেমন জ্বলে উঠতো, সহ্যই করতে পারতো না। আমাদের সামনে কত যে বকাবকি করছে, আর এখন দেখো ভালোবাসা কিভাবে উতলে পড়তাছে। একদম তাকে হিটলার বলবি না। হুম। শেষ বাক্যটি ব্যঙ্গাত্মক করে বলল নিধি। স্পর্শী তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলে, যেহেতু এখন সে আর তোদের স্যার নেই, সেহেতু এই নামে তাকে ডাকাও নিষেধ। তাকে এই নামে ডাকার হলে আমি একা ডাকবো, তোরা কেউ ডাকতে পারবি না। কিয়া বলে ওঠে, দেখ দেখ কিভাবে পোল্টি খাইতেছে। এই জন্যই বলে, বিয়ের পর কেউ আপন থাকে না। আজ সেটার বাস্তব প্রমাণও পেয়ে গেলাম।
স্পর্শী অবসন্ন কণ্ঠে বলে, তখনকার কথা ভিন্ন ছিল ভাই। নিধি ভুরু নাচিয়ে বলে, তখন এখন কি? হ্যাঁ, এখন কি? নির্বাণ স্যার এমন কি করছে যে সে এখন তোর চোখে ভালো হলো? বল বল, আমরাও একটু শুনি। স্পর্শী দাঁতে দাঁত চেপে বলে, তুই থামবি নাকি জুতাটা উঠিয়ে মারবো তোর মুখে? নিধি কথা শুনল না, আপন মনে বকবক করে গেল, সাথে কেয়াও। মাঝে মধ্যে নির্বাণের নাম তুলে টিচ করতেও থাকলো স্পর্শীকে। এদিকে হাতে মেহেদি থাকায় স্পর্শী কিছু করতে না পেরে দাঁতে দাঁত চিপে বসে আছে। অবশেষে দরজায় টোকা পড়তেই নিধি ও কেয়া দুজনেই ক্ষান্ত হলো। সাহেলা ডাকছেন কোনো এক কাজে। তার ডাক শুনে নিধি আর কেয়া দ্রুত বেরিয়ে যেতেই স্পর্শী হাঁপ ছেড়ে বাঁচল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকালো হাতের দিকে। মেহেদি শোকাতে এখনো ঢের সময় বাকি। মেদুর আকাশে নেই আজ নক্ষত্রের মেলা। মেঘের আড়ালে লুকিয়ে আছে শুক্ল পক্ষের পূর্ণ চাঁদটি। আবছা অবয়ব দৃশ্যমান। প্রকৃতির বুকে ফাল্গুনী বাহারের চাঞ্চল্য শেষে চলছে চৈতালি উন্মাদনা। নেশাচর জীব জন্তুর হাক শোনা যাচ্ছে প্রখরভাবে। ঘড়ির কাঁটা চলছে দুইয়ের ঘরে। একটু শব্দ করেই ওয়াশরুম খুলে বের হলো স্পর্শী, আর্দ্রতায় বেষ্টিত চুলের মাঝে তোয়ালে ডুবিয়ে। ঘড়ির দিকে একবার তাকিয়ে মন দিল নিজের কাজে। হলুদের অনুষ্ঠান শেষে সবেমাত্র অবকাশ মিলল তার। বারান্দায় যেতেই আড়ম্বরে ঘেরা আলোক সজ্জা চোখে ভিদল খুব করে। স্পর্শী বায়ার কয়েক পলক ফেলে স্থির দৃষ্টিতে তাকালো চারপাশে। জাঁকজমকের কমতি নেই কিঞ্চিত পরিমাণও। কি যেন ভেবে ঠোঁটের কোণে তার ফুটে উঠল লজ্জালু লেখা। কিছুক্ষণ সেখানে থেকে তোয়ালে মেলে দিয়ে রুমে এসে ক্ষান্ত হয়ে বসল সে। কেয়া ও নিধি থাকেনি আজ, কাল থাকবে বলে। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে গিয়েছে। স্বামী ও মাহিন এগিয়ে গিয়ে দিয়ে এসেছে। আকস্মিক পরিবেশ কম্পিত করে ফোনটি বেজে উঠল। স্পর্শী তাকালো সেই দিকে। নির্বাণের নামটা কৃত্রিম পর্দায় জলজল করে ভেসে উঠতেই তড়িঘড়ি করে ফোনটা তুলল সে। তবে কিছু বলল না, নীরব রইল। অপর পাশ থেকে এক পুরুষালী কণ্ঠ বলে ওঠে, ঘুমাওনি এখনো? মিহি স্বরে উত্তর দেয় স্পর্শী, না, অনুষ্ঠান শেষই হয়েছে কিছুক্ষণ আগে, ফ্রেশ হলাম সবে। ও, তাহলে একটু ভিডিও কলে আসো না। স্পর্শী আচ্ছা বলে ফোনটা রাখে। দ্রুত কাবার্ড থেকে ল্যাপটপটা বের করে অন করে। নেট কানেক্টেড করা মাত্রই কল আসে। স্পর্শী কলটা রিসিভ করতেই নির্বাণের শ্যাম উজ্জ্বল মুখশ্রী ভেসে ওঠে পুরো পর্দা জুড়ে। দুজনের দৃষ্টি বিনিময় হয় ঈষৎ মুহূর্তের। স্পর্শী দ্রুত অন্য পাশে তাকায়। হৃদস্পন্দন অকারণেই বেড়ে যাচ্ছে তার। নীরবতা শোভামান হয় কিছুক্ষণ। নির্বাণ ভুরু কুঁচকে বলে, তোমার সমস্ত কিছু আমাকে তোমার কাছে আসার আমন্ত্রণ দিচ্ছে। সেটা কি তুমি উপলব্ধি করতে পারছো? স্পর্শী প্রশ্নবোধক নয়নে তাকায়। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, কি? নির্বাণ নিজের ঠোঁট কামড়ে তাকায়, বলে না কিছুই। স্পর্শী ছোট ছোট নয়নে নির্বাণের দিকেই তাকিয়ে থাকে। অতঃপর নির্বাণের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতেই খেয়াল করে সে গায়ে ওড়না জড়ায়নি। সঙ্গে সঙ্গেই ওড়না খোঁজায় মনোযোগী হয় সে। নির্বাণের কল পেয়ে এতটাই ব্যাকুল হয়ে পড়েছিল যে নিজের দিকে তাকাতেই সে ভুলে গিয়েছিল। বিছানার এক পাশ থেকে দ্রুত ওড়নাটি নিয়ে গায়ে জড়িয়ে নিল সে। হলদে আভা, গাল তার রক্তিমা লাল। দৃষ্টি ওঠাতে পারছে না সে কোনো ক্রমেই। নির্বাণ চোখ সরায় না। আজ স্পর্শীকে অন্যরকম সুন্দর লাগছে তার কাছে। আলাদা এক মাধুর্য খেলা করছে যেন। এর পেছনে লুকায়িত কারণ কি কে জানে। আকস্মাৎ নির্বাণ জিজ্ঞাসা করে, হলুদের ছোঁয়ায় স্নিগ্ধতার প্রাচুর্য পায় নাকি? কথাটা শুনে স্পর্শী এক পলক নির্বাণের দিকে তাকিয়ে পুনরায় চোখ নামিয়ে নেয়। পূর্বের ন্যায় দ্বিগুণ বিড়ম্বনাতে মন হলো। কণ্ঠস্বরে হরতাল চললেও খুব কষ্টে সে বলে ওঠে, চুপ করুন আপনি। নির্বাণ নৈঃশব্দে হাসে। মেয়েটা অল্পতেই লজ্জা পেয়ে যায়। হয়তো তাই তাকে লজ্জায় ফেলতে তার ভালোই লাগে। স্পর্শীকে স্বাভাবিক করতে নির্বাণ এদিক সেদিকে তাকায়, কথা বলে। যেহেতু দুই পরিবারের কোনো অনুষ্ঠান একসাথে হচ্ছে না, সেহেতু সেই দিকের খোঁজটাই নিল নির্বাণ।
কখন অনুষ্ঠান শেষ হয়েছে, কেমন গেল সব, কোনো সমস্যা হয়েছিল কিনা, স্পর্শী খেয়েছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। সব প্রশ্নের উত্তর দিতে দিতে স্পর্শীও স্বাভাবিক হতে শুরু করলো। কথা চলল তাদের দীর্ঘ রজনীর শেষ ভাগ পর্যন্ত। ঘড়ির কাঁটা 4-এর ঘরে পৌঁছাতে নির্বাণ স্পর্শীকে ঘুমাতে যাওয়ার জন্য তাড়া দিল। স্পর্শী দ্বিরুক্তি না করেই সম্মতি জানায়। ফোন কেটে যাওয়ার পর সে আনমনেই হাতের দিকে তাকায়। মিহি কারুকাজে আবৃত, প্রগাঢ়তা না পেলেও ধীরে ধীরে রং ফুটছে। ডান হাতের তালুর একটু নিচেই খুব সূক্ষ্মভাবে নির্বাণের নামটি লেখা, বাংলায় নয়, ইংরেজিতে। তবে এমনভাবে লেখা হয়েছে যে নামটি খুঁজে বের করা দুষ্কর। ডিজাইনের সাথে মিশে আছে একদম। স্পর্শীর ঠোঁটের কোণে সরু রেখা ফুটে ওঠে, কারণে অকারণেই। মিনমিনে কণ্ঠে বলে, দেখা যাক আপনি পারেন কিনা নিজের নামটি খুঁজে নিতে। সাজ নেমেছে পশ্চিমা আকাশে। কমলাটের নীরদ দেশে ছেয়ে পড়েছে কালচে আধার। বাতাবরণ নিরুত্তাপ নিরুপম। শুক্লপক্ষের পঞ্চমী আজ। নিদারুণ চন্দ্রিমার আবির্ভাব মধ্যভাগে। বাতাসে ভাসছে মিষ্টতা। কয়েক ঘটিকা পূর্বেই আনুষঙ্গিক সকল কার্যবিধির সম্মতি ঘটিয়ে স্পর্শীকে নিয়ে ঘরে তুলেছে নির্বাণ। এখানে আসা মাত্র তাকে বরণ করে নিল নানা জান, মামা মামি সহ ছোট বড় সকলেই। হই হুল্লোড়ে মাতানো পরিবেশ যেন। অতঃপর বাকি সময়টুকু কাটলো তাদের সাথেই, হাসি ঠাট্টার মাঝে। রাত বেশি হতে দেখে ফ্রেশ হওয়ার জন্য নীলুফা স্পর্শীকে নির্বাণের রুমে বসিয়ে দিয়ে গেলেন। রুমটা হরেক রকম ফুল দিয়ে সজ্জিত। কিছু কিছু জায়গায় মোমবাতি জ্বলছে টিম টিম করে। রুমের সাজসজ্জা দেখে স্পর্শী লজ্জা পেল বেশ। লাজুক দৃষ্টি পর্যবেক্ষণ করলো সব। ক্ষণকাল পর নাহিদ আর মৃদুল লাগেজগুলো দিয়ে যাওয়া মাত্রই নির্বাণ এলো রুমে। স্পর্শীকে দেখে সে বলে ওঠে, এখনো ফ্রেশ হওনি কেন? এই তো যাচ্ছি। গহনা ওড়না খোলোনি আগে। তাহলে আমি আগে ওয়াশরুমটা ইউজ করছি। আচ্ছা, এমনি আমার একটু সময় লাগবে। নির্বাণ কথা বাড়ায় না, শেরওয়ানি খুলে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 30-এর পর নির্বাণ বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ভেজা চুল মুছতে মুছতে তাকায় স্পর্শীর পানে। মেয়েটা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুলের ক্লিপগুলো খুলতে ব্যস্ত। এক খোপা বাঁধতে পার্লার থেকে হাজার খানেক বারিশ পিন দিয়েছে, গেথে দিয়েছে একেবারে। বেশিরভাগ পিন খুঁজে পাচ্ছে না সে। মাথার ওড়নাটাই খুঁজে চলেছে সে খুব কষ্টে। স্পর্শীকে এভাবে ভোগান্তির মধ্যেও হতে দেখে হাতের তোয়ালেটা চেয়ারের উপরে রেখে স্পর্শীর সন্নিকটে এগিয়ে আসে নির্বাণ। স্পর্শীর হাত সরিয়ে দিয়ে বলে, দাও, আমি সাহায্য করছি। আয়নার মধ্য দিয়েই স্পর্শী তনয় নয়নে তাকালো নির্বাণের পানে। মৃদু হেসে মাথা নাড়ে সে। নির্বাণ আলগোছের চুল থেকে সব ক্লিপ বের করে দিয়ে গহনাগাটি খুলতে সাহায্য করে। নির্বাণ এত সাবধানের সাথে সবটা করলো যে স্পর্শী সামান্যটুকুও ব্যথা অনুভব করতে পারল না। কাজ শেষে স্পর্শী লাগেজ থেকে এক সেট জামা নিয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পর স্পর্শী যেন হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ বেশ অস্বস্তি বোধ করছিল সে। বেরিয়ে এসে নির্বাণকে কোথাও না পেয়ে স্পর্শী ভুরু কুঁচকে তাকালো। কিছুক্ষণ তার খোঁজে ভেজা চুল মুছে নিল। অতঃপর স্থির হয়ে বসে রইল বিছানায়। ঘড়ির দিকে তাকালো একবার। রাত 1টার বেশি বাজে। এই সময় কোথায় গেল মানুষটা? মনে প্রশ্ন জাগ্রত হলো তার। তবে অপেক্ষার প্রহর দীর্ঘতর হলো না। মিনিট 2-1 যেতেই 2 কাপ কফি নিয়ে ফেরত আসলো নির্বাণ। স্পর্শী বিস্ময়কর নয়নে তাকিয়ে বলে, এত রাতে কফি? নির্বাণ মন্থর কণ্ঠে বলে, হুম, সারাদিন অনেক ধকল গিয়েছে। কফি খেলে ফ্রেশ লাগবে একটু, ক্লান্তি ভাবটাও কেটে যাবে। তা ঠিক। কথাটা বলেই কফির কাপটা হাতে নিল স্পর্শী। নির্বাণ বলে, বারান্দায় যাবে? আকাশটা সুন্দর আজ, চলেন। হাতে কাপটা চেপে ধরে দুজনেই বারান্দার দিকে অগ্রসর হয়। বারান্দার এক কোণে রাখা বেতের মোড়ায় এসে বসে দুজনে। চৈত্রের হিম বাতাস বইছে। কুহেলির আশপাশ চন্দ্রপ্রভায় উজ্জ্বল দেখাচ্ছে। মেঘহীন আকাশে নিখুঁত আকৃতির চন্দ্রিমা দুটি বিলাতে করছে না কোনো কৃপণতা।
ক্ষুদ্র নক্ষত্র সঙ্গ দিতে আসে আশেপাশে। রজনীগন্ধার ঘ্রাণে মাতোয়ারা হয়ে দুলছে পাতা। পূর্ণিমার রাত আজ মোহনীয় না হয়ে যাবে কোথায়? স্পর্শী মোহগ্রস্ত নয়নে তাকিয়ে থাকে আকাশের পানে। পরিবেশের স্বাদ উপভোগ করার ফাঁকে ফাঁকে আলতো করে ঠোঁট ছোঁয়াই কাঁপে। মনে পড়ে তার অতীতের কিছু কথা। বছর এক আগে এমনই এক রাতে নির্বাণের সাথে তার অনাকাঙ্ক্ষিতভাবে এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তারা। অতঃপর সেখানে থেকেই তাদের পথ চলা। সম্পর্কের শুরুটা ছিল প্রচণ্ড অগোছালো আর ছন্নছাড়া, যেখানে এই বদরাগী মানুষটাকে একটুও সহ্য হতো না তার। নামটাও যেন বিষ সমতুল্য ছিল তার নিকট। সেখানে এই সম্পর্ক টিকবে না বলেই ধরে নিয়েছিল সে। স্পর্শী যদি হয় উত্তর মেরু, নির্বাণ ছিল দক্ষিণ মেরু। সম্পর্ক কিভাবে গড়ে উঠতো শুনি। তার উপর দুজনের আগেরকার একটা সম্পর্ক বিদ্যমান ছিল, শিক্ষক ছাত্রীর সম্পর্ক। সেটা কিভাবে অদেখা করতো তারা। সব মিলিয়ে যেন হযবরল অবস্থায় ছিল। তাই আশা রাখেনি সে কোনো। কিন্তু পরে সময় যত গড়ালো সব বদলাতে শুরু করলো। ভার্সিটিতে শিক্ষক হিসাবে সে নির্বাণকে, স্পর্শীকে চিনত। তার একদম উল্টো এক সত্তাকে আবিষ্কার করলো তার পাশে। কঠোর ব্যক্তিত্বের পরিবর্তে খুঁজে পায় কোমলতা। ধীরে ধীরে সেই সত্তায় মায়ায় জড়িয়ে গেল সে। নিজের অজান্তেই তাকে অভ্যাসে পরিণত করে ফেলল। কখনো লজ্জা না পাওয়া মেয়েটি তার সান্নিধ্যে লজ্জায় বেষ্টিত হলো। সব সময় কণ্ঠস্বর উঁচু থাকতো যার, কণ্ঠ নমনীয় হলো একজনের ছোঁয়ায়। কখনো কথাই বের হয় না যেন। ভার্সিটির সবচেয়ে রুষ্টভাষিণী মেয়েটা এই একটা মানুষের কাছে এসে ভেজা বিড়াল হয়ে রয়ে গেল, যার সঙ্গ পছন্দ ছিল না এক মুহূর্তের জন্যেও। আজ তার সঙ্গ পেতেই তার কত আকুলতা ব্যাকুলতা। সেই মানুষটির পাশেই আজীবন থাকতে চায় সে, মৃত্যুর আগ পর্যন্ত। কি অদ্ভুত এই বেড়াজাল, তাই না? স্পর্শী মৃদু হাসে, অধর জুড়ে মুগ্ধতা স্নিগ্ধতার প্রকাশ। নির্বাণ হাসিটা খেয়াল করে বলে, হাসছো যে? স্পর্শী নির্বাণের দিকে তাকিয়ে বলে, কিছু না, এভাবেই। অতঃপর কি যেন ভেবে নিজের ডান হাতটা নির্বাণের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার নাম আছে এখানে, পারলে খুঁজে দেখান তো। যদিও আপনি পারবেন না আমি জানি। নির্বাণ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলে, পারবো না বলছো? স্পর্শী আত্মবিশ্বাসের সহিত বলে, একদম, দেখা যাক। কথাটা বলেই নির্বাণ বারান্দার নীলাভ বাতিটি জ্বালিয়ে দেয়। খুব মনোযোগের সাথে দেখতে শুরু করে স্পর্শীর হাতটি। মিনিট না গড়াতেই নির্বাণ নিজের নামের অক্ষরটি খুঁজে বের করে ফেলে। তালুর একটু নিচে তর্জনী দেখিয়ে বলে, তুমি না বলেছিলে পারবো না? এই দেখো, পেয়ে গিয়েছি। এত দ্রুত নিজের নাম খুঁজে বের করে ফেলায় অবাক না হয়ে পারে না স্পর্শী। আঁখি পল্লব বড় বড় করে তাকিয়ে বাচ্চামো সুরে বলে, এত তাড়াতাড়ি আপনি খুঁজে পেলেন কিভাবে? নির্বাণ স্পর্শীর নাক টেনে বলে, যে নাকি কলমে অক্ষরে পুরোটাই আমার, তার হাতে নিজের নাম খোঁজা তুচ্ছ বই, আর কিছুই না। স্পর্শী লাজুক হেসে সন্তর্পণে নির্বাণের বুকের পাশে মাথা রাখে। নির্বাণ স্পর্শীর পেছন দিয়ে হাত গলিয়ে দিয়ে আলতোভাবে কোমর জড়িয়ে ধরে, আস্তে করে কপালে অধর ছুঁয়ে দিয়ে প্রণয় কাব্যের সূচনার রজনীতে বিভোর হয় শ্যাম মানবটির মন। পরিশিষ্ট তখন দ্বিপ্রহর, স্বচ্ছ কাচের ন্যায় রোদ গড়িয়ে পড়ছে অন্ধরে। নীরদ বরণের চোখ ঝলসানো রোদ্দুর খেলা করছে আপন মনে। চুড়ি ফাঁকির কলরব, শালিকের জুটির গুঞ্জন তুলেছে এদিক সেদিক। স্পর্শী জানালার ধারে টুলের ওপরে বসে রং তুলির আলতো আঁচড় কাটছে ক্যানভাস জুড়ে। হাত ভর্তি রঙের আড়ম্বর। নতুন এক এক্সিবিশনের জন্য প্রকৃতির নৈসর্গিক দৃশ্য বন্দি করতে চাইছে সে। নিজের শখকেই পেশা হিসাবে বেছে নিয়েছে সে। শিল্পকলা একাডেমির সম্মানিত চিত্রশিল্পী হিসাবে মর্যাদা পেয়েছে সে বছর 2-1 হলো। স্পর্শীর এই পেশা নিয়ে নির্বাণ আর নীলুফার বিন্দুমাত্র সমস্যা ছিল না বিধায় সকলের কাছ থেকে ভালোই সাপোর্ট পেয়েছে সে।
উল্টো এই পর্যায়ে আসতেই সবচেয়ে বেশি উৎসাহ আর সাহস নির্বাণই তাকে দিয়েছে। প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে কখনো ভেঙে পড়তে দেয়নি। কাজের ফাঁকে স্পর্শী সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়। পাহাড় সমুদ্রের সমন্বিত মোহের বাঁধনে আবদ্ধ যুগলবন্দি ফুটে উঠেছে ক্যানভাস জুড়ে, নিখুঁত রঙের হাতছানি। কিন্তু তবুও স্পর্শীর মন মতো হলো না যেন। দ্বিগুণ আগ্রহের সাথে পুনরায় কাজ করতে শুরু করে সে। মগ্নতা এতই যে সময় এদিক ফুরিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। পাশের বিছানায় পার্সিয়া পা গুটিয়ে শুয়ে আছে, নড়াচড়া নেই বিন্দুমাত্র। নীলুফা দ্বিতীয়বারের মতো খাবারের জন্য ডাকতে এসে বিষয়টা লক্ষ্য করলেন। তাই সে আর না ডেকে চুপচাপ বেরিয়ে গেলেন রুম থেকে। কেননা তিনি জানেন এখন খাওয়ার কথা বললে স্পর্শীর কি হবে। ক্ষণকাল পর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে রুমে আসলেন নীলুফা। স্পর্শীর সামনে এসে দাঁড়িয়ে বলেন, খেয়ে নাও, দুপুর পার হয়ে যাচ্ছে তো, পরে কবে করবে এসব। স্পর্শীর ধ্যান ভাঙে, হাত থামায় সে। ক্যানভাস থেকে দৃষ্টিটা সরিয়ে সামনের দিকে তাকায়। নিস্পন্দন কণ্ঠে বলে, খেতে ইচ্ছে করছে না মা। খাবার নিয়ে এমন হেলাফেলা করলে চলে নাকি? 6 মাস চলছে তোমার, এখন বেশি বেশি করে খাওয়া দাওয়া না করলে শরীরে শক্তি পাবে কোথা থেকে, হ্যাঁ? অবসন্ন কণ্ঠে উত্তর দেয় স্পর্শী, লাভ কি, সেই তো বমি হয়ে যায়। যতটুকু পারো খাও, না হলে নির্বাণ শুনলে কিন্তু খুব রাগ করবে। জানোই তো খাওয়া নিয়ে হেলাফেলা করা তার একটুও পছন্দ না। স্পর্শী বিড়বিড় করে বলে, যাচ্ছে তো সবই আমার উপর দিয়ে, সে কি বোঝে? পারে তো শুধু ঝাড়তে, আসলে হিটলার একটা। নীলুফা কথাটা শুনলেই ঠিক কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখালো না, মিটমিটিয়ে হাসলেন শুধু। বললেন, যাও হাত ধুয়ে এসে বিছানায় বসো, আমি খাইয়ে দিচ্ছি। নীলুফার স্নেহে আবৃত কণ্ঠে উপেক্ষা করতে পারল না স্পর্শী। উঠে দাঁড়ালো সে। হাত মুখ ভালো মতো ধুয়ে এসে পার্সিয়ার পাশে বিছানায় বসলো। খাওয়ার কোনো রকম ইচ্ছে না থাকা সত্ত্বেও নীলুফার হাতে খেলো সে। তবে খাওয়ার পর আর খারাপ লাগলো না তার। নীলুফা ভাতে লেবু চিপড়িয়ে এনেছে যাতে করে স্পর্শীর খেতে সমস্যা না হয়। এর মাঝে পার্সিয়া ঘুম থেকে উঠে পড়ে। স্পর্শী আর নীলুফাকে পাশাপাশি দেখে কতক্ষণ চেয়ে থেকে সেই পানে, অতঃপর মৃদু শব্দ করে মাথা হেলিয়ে দেয় স্পর্শীর দিকে। স্পর্শী হাত এগিয়ে গায়ে আদর দিল তাকে। পার্সিয়া কিছুক্ষণ এইভাবে থেকে বিছানা থেকে নেমে পড়ে, চলে যায় বাহিরে। হঠাৎ নীলুফা বলে, কবুতরের মাংস আছে, খাবে? আনবো একটু? স্পর্শী নাক মুখ কুঁচকে বলে, না মা, খেতে ইচ্ছে করছে না। আর একটা কথা, ও নাকি কবুতরের মাংস আনতে মানা করবেন তো। একবার কি কবুতরের খেতে চেয়েছি, এখন রোজ রোজ খাওয়াচ্ছে আমাকে সেটা। নীলুফা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেটা না হয় তুমিই বলো, আমি বললে শোনে না এখন সে। সেদিন বললাম ফ্রিজে মাংস আছে, আনার দরকার নেই, তবুও কাল রাতে আসার সময় আবার এক হালি কবুতরি নিয়ে এসেছে। আর কি বলবো ওকে আমি, বলো? তুমি তখন ঘুমিয়েছিলে বলে টেরও পাওনি। স্পর্শী মুখটা ছোট করে বলে, আমার সারা জীবনের কবুতর খাওয়ার খায়েশ শেষ। এমন পাগলামো কেউ করে বলুন? নীলুফা বললেন, ছেলে আমার তোমার প্রতি একটু বেশি যত্নশীল, তাই পাগলামো তারও বেশি। স্পর্শী লাজুক দৃষ্টিতে তাকায়, বলে না কিছুই। কেননা সত্যি যে তাই। 3 বছর পেরিয়ে 4-এ পা রাখতে চলল তাদের সম্পর্ক, সাথে ছোট্ট এক আগন্তুকের আগমন নিয়ে। কিন্তু তবুও বদলায়নি কিছু। নানা মনোভাব, নানা আচরণ, সব যেন সেই শুরুর মতোই আছে। ফিকে হয়ে যায়নি সম্পর্কটা, উল্টো দিনকার দিন প্রগাঢ়তা পাচ্ছে যেন। দায়িত্ববান পুরুষটি পূর্বের ন্যায় একটু বেশি দায়িত্ববান হয়েছে। স্পর্শীর সব কিছুতেই তার নজর প্রখর খুব। স্পর্শীকে চুপ করে যে নীলুফার কথা বাড়ায় না, মুচকি হেসে চুপচাপ খাইয়ে দিতে থাকে। প্রথম 1 বছর স্পর্শী নীলুফার সাথেই ছিল সাভারে। ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে সে আর নীলুফা ঢাকায় নির্বাণের এখানে শিফট হয়ে যায়। পার্সিয়াকে স্পর্শী ফেলে আসে না, ওকে সাথেই নিয়ে আসে সে। নীলুফার সমস্যা ছিল না কোনো। তবে প্রথম প্রথম নির্বাণ একটু অস্বস্তি বোধ করে, কিন্তু পরবর্তীতে সেও মানিয়ে নেয়। তবে তাদের মধ্যকার দ্বন্দ্ব তখন পর্যন্ত বিদ্যমান।
কোনো এক অদৃশ্য কারণেই দুজন দুজনের পাশে ঘেঁষে না মুখোমুখি হলেই হয় পার্সিয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, না হলে নির্বাণ। এমনকি নির্বাণ পাশে থাকলে পার্সিয়া স্পর্শীর কাছে পর্যন্ত আসে না, চুপচাপ গিয়ে নীলুফার রুমে তার কোলে উঠে বসে থাকে। দুজনের এমন আচরণের কারণ স্পর্শীর যেন কখনো খুঁজে বের করতে পারবে না। অন্যদিকে পড়ালেখা শেষে দেশের বাহিরের একটা কোম্পানিতে চাকরি হয়ে যায় নাহিদের, যার দরুন সেখানেই বসতি স্থাপন করে সে। নিজের অবস্থান পাকাপোক্ত করে একটা সুযোগ বুঝে স্পৃহার প্রতি নাহিদের ভালো লাগার ব্যাপারটা পরিবারের সকলকে জানায়, তাকে বিয়ে করতে চায় বলে প্রস্তাব রাখে। প্রথম দিকে এই নিয়ে একটু দমন দোষা দেখা দিলেও পরবর্তীতে দুই পরিবার মেনে নেয়। নাহিদ মাঝে ছুটিতে দেশে আসতেই স্পৃহা এবং তাদের আক্ত করিয়ে রাখা হয়। শেষ কথা এটাই যে স্পৃহার পড়ালেখা শেষ হলে উঠিয়ে দেওয়া হবে তাকে, এবং নাহিদও নিজের সঙ্গে করে স্পৃহাকে নিয়ে যাবে। শয়ানের মেহেদি রাঙা অম্বর নিলিমিত হলো আধারে, নক্ষত্রবিহীন আকাশে অজস্র মেঘের মাঝে বৃত্তাকার চাঁদটির মায়াবী খেলা। নিষুপ্ত রজনীতে কারোর হিংস্র ডাক প্রতিধ্বনিত হচ্ছে ক্ষণে ক্ষণে। ঠিক সেই প্রহরে স্পর্শী আলগোছে এসে নির্বাণের পাশে দাঁড়ালো, খুব আদুরে ভঙ্গিতে ডাকলো, এই যে শুনছেন। ল্যাপটপের স্ক্রিনে হতে নেত্র দুইটি সরিয়ে নিয়ে মুখ তুলে তাকালো নির্বাণ। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করে, কি বলো। জিহবা দিয়ে ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিয়ে স্পর্শী বলে ওঠে, আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, বাহিরে গিয়ে নিয়ে যাবেন। কথাটি শুনে নির্বাণের অভিব্যক্তি বদলায়, রূঢ়ভাবে আসে কণ্ঠ। এখন ঠান্ডা খাওয়া তোমার আর বেবির স্বাস্থ্যের জন্য একটুও ভালো না, ইফেক্ট পড়বে দুজনের। তার ওপর সময় দেখেছো এখন। স্পর্শীর মুখো ভার হয়ে যায়, এত কিছু জানি না, আমি আইসক্রিম খাবো ব্যাস। না বলেছি না আমি, আমি আইসক্রিম খাবো মানে খাবো, আপনি নিয়ে না গেলে কিন্তু আমি একাই চলে যাব। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে কোল থেকে ল্যাপটপটা নামিয়ে রাখে পাশে। স্পর্শীর ভেতর হাতটা ধরে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে তার কোমরের পাশে হাত লাগিয়ে দেয় নির্বাণ। চোখে চোখ রেখে বলে, বললেই হলো নাকি, খালি একবার রুমের বাহিরে পা রেখে দেখাও না। ঘটনাক্রমে স্পর্শী ভড়কে যায়, দৃষ্টি বড় বড় করে তাকায় সে, আড়ষ্ট কণ্ঠে বলে, কি করছেন কি, ছাড়ুন আমায়। নির্বাণ আরো শক্ত করে স্পর্শীকে জড়িয়ে ধরে বলে, না ছাড়লে কি করবে। স্পর্শী রাগান্বিত দৃষ্টিতে তাকায়, কিন্তু কিছুই বলে না। রাগে ফোঁস করতে করতে নিচে নামার জন্য মোছড়ামুছড়ি শুরু করে সে। নির্বাণ এবার হাতের বাঁধন শক্ত করে নেয়, মন্থর কণ্ঠে বলে, আমি না ছাড়লে তুমি কখনোই আমার সাথে পেরে উঠবে না, উল্টা ব্যথা ট্যাথা পাবে। তাই বলছি কি, শান্ত হয়ে বসো। স্পর্শী কথা শোনে না, অশান্ত ভঙ্গিতে নড়াচড়া করতেই থাকে। নির্বাণ এবার মুখ এগিয়ে নিয়ে স্পর্শীর গালে আলতো করে নিজের অধর ছোঁয়ায়। সঙ্গে সঙ্গে স্পর্শী স্থির হয়ে যায়, বার কয়েক ছোট্ট চোখ ফেলে তাকায় নির্বাণের পানে। নির্বাণ সেটা দেখে মৃদু হেসে বলে, তোমাকে জব্দ করার প্রতিক্রিয়া জানা আছে আমার, তাই আমার সাথে চালাকি করে লাভ নেই। স্পর্শী লজ্জা পেয়েছে বটে, তবে সেটা প্রকাশ্যে আসতে না দিয়ে গাল ফুলিয়ে বলে, আপনি প্রচন্ড খারাপ, কথা নেই আপনার সাথে। নির্বাণ এক পলক তাকিয়ে থাকে তার পানে। প্রেগনেন্সির শুরু থেকেই হুটহাট মেয়েটার মন বদল হয়ে যায়, এক একটার জিনিসের জন্য বাচ্চাদের মতো করে বায়না ধরে, কখনো এটা কখনো ওটা, না দিলে এক মুখ ফুলিয়ে বসে থাকে। আর ঠিক এখনটাই এসে হার মানতে হয় তাকে। রুড়ো হৃদয় গলে মোম হয়ে যায়, অপ্রিয় আবদারও তার পূরণ করে ওঠে পড়ে মানবটা। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে বলে, আচ্ছা যাও, আমি খারাপ, এবার গিয়ে রেডি হয়ে নাও, আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি তোমায়। স্পর্শী যেন এই কথাটাই শুনতে চেয়েছিল, খুশি দেখায় তাকে। নির্বাণ হেসে হাতের বাঁধন আলগা করতেই উঠে পড়ে স্পর্শী, চলে যায় জামা বদলাতে। নিষুপ্তি অন্তরিক্ষ, রূপালী চাঁদের মোলায়েম আলো ছলকে পড়ছে পিচ ঢালা রাস্তার উপর। নামবিহীন এক ফুলের ঘ্রাণ আসছে কোথা থেকে ভেসে। খোলা নির্জন রাস্তার ধারে নির্বাণ দাঁড় করিয়ে রেখেছে গাড়িটা। গাড়ির ফ্রন্টের ওপর পা বাতাসে ভাসিয়ে বসে আছে স্পর্শী, এক হাতে কোন আইসক্রিমটি নিয়ে মজা করে খাচ্ছে সে।
তার পাশে নির্বাণ পা ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার নৈসর্গিক আলোয় শোভা পাচ্ছে শ্যামবর্ণ মুখটি। ঠোঁটের কার্নিশে অদৃশ্য রেখা। স্পর্শী আইসক্রিম খেতে খেতে জিজ্ঞাসা করে, আজ কি পূর্ণিমা? নির্বাণ ঘাড় ঘুরিয়ে তাকায়। ঠিক জানি না। কেন? না, এভাবেই। পূর্ণিমার আকাশ দেখতে ভালো লাগে অনেক। নির্বাণ নিরুত্তর থাকে, একটু ঝুঁকে এসে খুব সন্তর্পণে স্পর্শীর আশেপাশে লেগে থাকা আইসক্রিমটুকু মুছে দিয়ে বলে, আমার আধারিয়া অম্বরের আনাগোনায় আমাবস্যা নামা বারণ। চৈতালি পূর্ণিমা যে তার কারণ। স্পর্শী দ্বিধাগ্রস্ত নয়নে তাকায়। চৈতালি পূর্ণিমা কি? চৈত্র মাসের পূর্ণিমা, যেখান থেকে কিনা আমাদের গল্পটা শুরু হয়েছিল। আমার জীবনের সবচেয়ে উজ্জ্বলতম পূর্ণিমা পাওয়া সেখান থেকেই তো। স্পর্শী বিস্তৃত হাসে। এক এক করে মনে পড়ে তার অতীতের সকল পাতা, যা কিনা সুখ, দুঃখ, হাসি, কান্না, রাগ, অভিমান ও বিশ্বাসে পরিপূর্ণ। আখি পল্লব ভাসে সব। আকস্মাৎ পেটের সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। হাত থেকে লুটিয়ে পড়ে আইসক্রিমটি। পেট ধরে সাথে সাথে স্পর্শী চেঁচিয়ে ওঠে, আহ নির্বাণ! নির্বাণ আতঙ্কিত নয়নে তাকায়, উৎকণ্ঠিত হয়ে বলে, কি হয়েছে স্পর্শী? তুমি ঠিক আছো? কোথাও সমস্যা হচ্ছে? ডাক্তারের কাছে যেতে হবে, বলো কি হয়েছে? স্পর্শী কথা বলে না। চটজলদি নির্বাণের এক হাত টেনে নিজের পেটের উপরে রাখে। প্রথম প্রথম নির্বাণ বিষয়টা ধরতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। অতঃপর কিছুটা একটা অনুভব করতে পেরে থম মেরে দাঁড়িয়ে পড়ে সে। অভিব্যক্তি কি দেবে বুঝতে না পেরেই বলে, সাথে মুখর খেয়েও হারিয়ে ফেলেছে। এ যেন অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ভালো লাগা। কিছুক্ষণ পর সে বলে ওঠে, এটা কি ছিল? স্পর্শী হেসে বলে, বেবির ফার্স্ট মুভমেন্ট। নির্বাণের চোখ জল জল দেখায়। বলাই প্রকাশ পায় না করলেও স্পর্শী আন্দাজ করতে পারছে নির্বাণের অনুভূতির গভীরতা। নির্বাণ জড়ানো কণ্ঠে বলে, আমার প্রিন্সেস, তাই না ও? স্পর্শী বলে, প্রিন্স নাকি প্রিন্সেস তা তো জানি না, প্রিন্সও তো হতে পারে। আমার প্রিন্সেসও আমি জানি, তাই না বলো আমার প্রিন্সেস? মাথা নিচু করে কথাটি বলে নির্বাণ। অতঃপর টুপ করে চুমু খায় স্পর্শীর পেটে। তা দেখে স্পর্শী হাসে। প্রশান্তির হাসি সেটা। নির্বাণও হাসে তাল মিলিয়ে। কপোত কপোতির এমন মিষ্টি মুহূর্ত দেখে যেন চাঁদও হাসে। প্রকৃতি যেন বলে ওঠে, এই মুহূর্তর সাক্ষী যেন হাজারটা পূর্ণিমা হোক। অমর হয়ে থাকুক স্মৃতিগুলো প্রণয়জনিত কারণে। এই প্রহর, স্নিগ্ধতা, শুদ্ধতা, পবিত্রতা ছড়িয়ে যাক এভাবেই, যুগ থেকে যুগান্তর।